আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সামনে প্রথম অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছে। আসি আমরা প্রথমে আমাদের পরিচিতি পর্ব শেষ করা যাক। তো আমার চিহ্ন নিশ্চয় তোমার নাও জানো। আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আমাদের আজকের পাঠ নবম শ্রেণীর রসায়ন বিষয়ে ষষ্ঠ অধ্যায়ে মৌলের ধারণা এবং রাসায়নিক গণনা। এই আজকের পাঠ শেষে আমরা কি জানবো? দেখো, মৌল কি তা জানতে ও বলতে পারবে। তোমাদের মধ্যে এটা একদম নতুন অধ্যায়। ক্লাস 8-এ এই সম্পর্কে কোনো ধারণা ছিল না, ক্লাস 9-এ এসেই তোমার এই অধ্যায়টা সংযুক্ত হয়েছে। সুতরাং এটি একটু মনোযোগ দিয়ে করবে এবং খুব সহজ। এই অধ্যায়ের অধিকাংশই গাণিতিক সমস্যা, মৌল সম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। তাহলে আমরা আজকে মূল ক্লাসে চলে যাই। আসলে মৌল কি? মৌলের আমরা দুইটি সংজ্ঞা পড়ব। মোল গ্রাম এককে প্রকাশিত আপেক্ষিক আণবিক ভর ও আপেক্ষিক পারমাণবিক ভরকে মোল বলা হয়। গ্রাম এককে প্রকাশিত আপেক্ষিক আণবিক ভর ও আপেক্ষিক পারমাণবিক ভরকে মোল বলা হয়। যেমন লিখো, গ্রাম এককে প্রকাশিত আপেক্ষিক আণবিক ভর ও আপেক্ষিক পারমাণবিক ভরকে মোল বলা হয়। প্রথম সংজ্ঞায় আমরা এটি পেয়েছি। এখন আসি কেমন করে সেটি করব। যেমন মনে করো যে অক্সিজেনের আমরা জানি অক্সিজেন এর আপেক্ষিক পারমাণবিক ভর 16। অতএব এই 16-এর শেষে অর্থাৎ 16-র পরে যদি আমরা গ্রাম লাগাই তাহলে সেটি 1 মোল হবে। অতএব 1 মোল অক্সিজেন এর পরিমাণ 16 গ্রাম। খেয়াল করে দেখো, এটি ছিল আপেক্ষিক পারমাণবিক ভর। এটি 1 মোল অক্সিজেন এর, অক্সিজেন বলতে এখানে শুধু পারমাণবিক অবস্থায় আছে। সংক্ষেপে তোমার যদি বুঝতে সমস্যা হয় লিখবা অক্সিজেন পরমাণু এর পরিমাণ 1 মোল অক্সিজেন পরমাণু এর পরিমাণ 16 গ্রাম। অনুরূপভাবে যদি আমরা অক্সিজেন অণু নেই তাহলে এর আপেক্ষিক কি হবে? আণবিক ভর। তোমরা জানো আপেক্ষিক আণবিক ভর আসবে সেখানকার পরমাণু সমূহের ভরের সমষ্টি। তাহলে অক্সিজেন যেহেতু পারমাণবিক ভর 16 আছে, এখানে 2টি পরমাণু, সুতরাং আণবিক ভর হবে 16 × 2 32। অতএব 1 মোল অক্সিজেন অণু সমান 32। এইখানে আমরা গ্রাম লাগাই দেব। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আমরা 1 মোল পরমাণু পাবো, আপেক্ষিক আণবিক ভর থেকে আমরা 1 মোল অণু পাবো। অণু হলে আণবিক ভর এবং পরমাণু হলে পারমাণবিক ভর। এভাবে 1 মোলের হিসাব আমরা করতে পারবো। তাহলে গ্রাম এককে প্রকাশিত আপেক্ষিক আণবিক ভর এটা, তাহলে এটাও 1 মোল। আবার গ্রাম এককে প্রকাশিত আপেক্ষিক পারমাণবিক ভর এটা, সুতরাং এর সামনে গ্রাম লাগিয়ে আমরা
পারমাণবিক 1 মোল পেয়ে যাব। তাহলে এই সংখ্যা থেকে আমরা যেটা পেলাম যে গ্রাম এককে পরিশোধিত আপেক্ষিক আণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভরকে মোল বলা হয়। আমি আশা করছি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। এরপরে মোলের আমরা দ্বিতীয় সংখ্যায় চলে যাব। মোলের দ্বিতীয় সংখ্যায় চলে যাব আমরা। মোল, মোল কাকে বলা হচ্ছে? কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক বা 6.023 × 10⁻23 সংখ্যক অণু, পরমাণু বা আয়ন থাকে তাকে ওই পদার্থের 1 মোল বলে। খেয়াল করে দেখো, কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক, আমি আসতেছি একটু পরে অ্যাভোগাড্রো সংখ্যক কি, সেই সংখ্যাটা হলো 6.023 × 10⁻23 সংখ্যক অণু, পরমাণু বা আয়ন থাকে তাকে ওই পদার্থের 1 মোল বলা হয়। তাহলে এই সংখ্যাটি বিজ্ঞানী অ্যাভোগাড্রো বিভিন্ন হিসাব নিকাশ করে বের করেছেন এবং আমাদের দিয়েছেন। আগে এই সংখ্যাটি প্রমাণিত ছিল না, এখন এর কোনো ভুল প্রমাণিত হয়নি আজ পর্যন্ত। তাহলে এই সংখ্যাটা একটা নির্দিষ্ট সংখ্যা, অনেক বড় একটা সংখ্যা। তাহলে যে পরিমাণের মধ্যে এত সংখ্যক অণু থাকবে তাহলে 1 মোল অণু হবে, যদি এত সংখ্যক পরমাণু থাকে তাহলে 1 মোল পরমাণু হবে, এত সংখ্যক আয়ন থাকলে 1 মোল আয়ন হবে। তাহলে মোলের আমরা দুইটি সংখ্যা পেলাম। সেই দুটি সংখ্যা আমরা যদি এখন মিলিয়ে পড়ি দেখি কি হয়। দেখো যে যেমন পানি H2O এর আপেক্ষিক আণবিক ভর, তোমরা জানো যে আপেক্ষিক আণবিক ভর কোনো অণুতে বিদ্যমান পরমাণু সমূহের পারমাণবিক ভরের যোগফল। তাহলে এটি সমান কী হবে? হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর 1, তোমরা জানো। যদি এগুলো মুখস্থ না করো তাহলে কিন্তু খুব সমস্যায় পড়ে যাবে। এগুলো আগের অধ্যায়ে আছে, এগুলো পড়ে নেবে ভালো করে। 1 থেকে 30 পর্যন্ত মৌলগুলোর নাম, প্রতীক, পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর, যোজনী সব মুখস্থ করে নেবে, তা না হলে এটিতে সমস্যায় পড়ে যাবে। দেখো এখন পানির দুইটি মৌলিক পদার্থ আছে, হাইড্রোজেন এবং অক্সিজেন। হাইড্রোজেন আছে 2টি পরমাণু, অক্সিজেন 1টি পরমাণু। তাহলে হাইড্রোজেন 2টি পরমাণুর ক্ষেত্রে এর একটি পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভর 1, তাহলে আছে 2টি, 1 × 2 প্লাস এইখানে আছে অক্সিজেনের 1টি পরমাণু, তাহলে অক্সিজেনের পারমাণবিক ভর 16। সুতরাং একটি আছে, যেহেতু আমরা আর কিছু লিখতেছি না, যদি আমরা 1 দিতে পারি তাহলে এখানে কি আসে? 2 + 16 = 18। তাহলে আপেক্ষিক আণবিক ভর পেলাম আমরা পানির 18। এইখান থেকে যদি আমরা 1 মোল নেই আগের নিয়ম অনুযায়ী, অতএব 1 মোল H2O = 18 গ্রাম। একটু আগে আমরা এটা শিখেছি। এখন এই সংজ্ঞা অনুযায়ী, দ্বিতীয় সংজ্ঞা অনুযায়ী আমরা কি পাবো? যে নিশ্চয়ই 80 গ্রামের মধ্যে এতটি পানির অণু আছে। তাহলে এখান থেকে কী পাবো? সমান 6.023 × 10⁻23 টি অণু। ভালো করে খেয়াল করো যে 1 মোল পানি সমান 18 গ্রাম পানি, এবং এর সাথে থাকবে কতটি? যে অ্যাভোগাড্রো সংখ্যক অণু। তাহলে এভাবে আমরা এই সম্পর্কটা মুখস্থ করে নেব যে কোনো পদার্থের 1 মোল সমান তার আপেক্ষিক আণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর, আর সেখানে 1 মোলে থাকবে অ্যাভোগাড্রো সংখ্যক এতটি অণু হলে অণু, পরমাণু হলে পরমাণু, আয়ন হলে আয়ন। আমি আশা করছি তোমরা এটি বুঝতে পেরেছ। এখন আসি আমরা এই যে অংশটুকু দেখলাম, আমরা এর পরের অংশে একটু আমরা যাব।
যে মোল সংক্রান্ত যে গাণিতিক সমস্যা সেটি দেখে নেই। মোল সংক্রান্ত গাণিতিক সমস্যা দেখো, যদি তোমাকে প্রশ্ন করা হয় যে 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইড এ কতটি অণু আছে প্রশ্ন, তাহলে এখান থেকে আমরা যদি জানি প্রথমে কি করতে হবে, আমাদের যে কার্বন ডাইঅক্সাইডের আপেক্ষিক আণবিক ভর বের করতে হবে। কার্বন ডাইঅক্সাইড এর আপেক্ষিক আণবিক ভর সমান, কার্বন আছে একটি 12 × 1 প্লাস অক্সিজেন দুইটি 16 × 2, 12 প্লাস 32 = 44। অতএব 1 মোল কার্বন ডাইঅক্সাইড ইজ ইকুয়াল টু 44 গ্রাম। তাহলে এখন আসো 1 মোল কার্বনের সমান 44 গ্রাম পেয়েছি, আর আমরা যদি দ্বিতীয় সংখ্যায় যাই তাহলে এখান থেকে আমরা পাবো যে 6.023 × 10⁻23টি অণু। তাহলে এইখান থেকে আমরা এই হিসেবটা সহজেই করতে পারি যে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড এ থাকে 6.023 × 10⁻23টি অণু। আমরা ঐকিক নিয়মে করছি, আবার সূত্র দিয়েও একটু পরে দেখবো আমরা। অতএব 1 গ্রাম কার্বন ডাইঅক্সাইড এ থাকে 6.023 × 10⁻23/44টি অণু। অতএব আমাদের দেওয়া আছে এখানে 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইড এ থাকে 6.023 × 10⁻23/44 × 11 এতটি অণু। তাহলে এই অঙ্কটি করতে গেলে তোমাদের অবশ্যই সায়েন্টিফিক ক্যালকুলেটর লাগবে। ক্যালকুলেটরের সাহায্যে দেখি আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর হিসেব করে কত আসে। তাহলে আমাদের এইখানে আছে 6.023 × 10⁻23 × 11/44। তাহলে আমরা এই সংখ্যাটা পাই, দেখো এটা সমান হবে 1.506 × 10⁻23টি অণু প্রায়। তাহলে এই অঙ্ক করার জন্য যেহেতু তোমার সায়েন্টিফিক ক্যালকুলেটর লাগবে, তোমাদের অবশ্যই একটা ভালো মানের সায়েন্টিফিক ক্যালকুলেটর কিনে নেবে। তাহলে এই অধ্যায়ে অনেকগুলো নিয়মের অঙ্ক আছে, আমরা দেখেছি, দেখব আরও পরে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারতেছো এটি এভাবে সমাধান করতে হবে। আচ্ছা, এছাড়াও আরেকটি নিয়ম আছে, আমরা দেখব এখন, যে যদি আমরা মোল সংখ্যা বের করতে পারি, মোল সংখ্যা থেকে আমরা অণু সংখ্যাও বের করতে পারবো। সেক্ষেত্রে আমাদের একটি সম্পর্ক মাথায় রাখতে হবে। সেটি কি আসলে, যে যদি আমরা এটি জানা থাকে তাহলে আমরা জানি এন যদি মোল সংখ্যা হয়, তাহলে n ইজ ইকুয়াল টু W/m। এইখানে n ইজ ইকুয়াল টু মোল সংখ্যা, W ইজ ইকুয়াল টু গ্রাম এককে
প্রকাশিত আণবিক ভর গ্রামে প্রকাশিত ভর এবং m ইজ ইকুয়াল টু গ্রাম এককে প্রকাশিত আণবিক ভর। তাহলে n যদি মোল সংখ্যা হয়, w যদি গ্রাম এককে প্রকাশিত পদার্থের ভর হয় এবং m গ্রাম এককে প্রকাশিত আণবিক ভর হয়, তাহলে আমরা এই সূত্র দিয়ে মোল সংখ্যা বের করতে পারবো। আর মোল সংখ্যা বের করতে পারলেই আমরা আরেকটি সমীকরণ জানবো যে আবার n ইজ ইকুয়াল টু n বাই 6.023 ইন্টু 10⁻23। তাহলে এইটা হলো, এইখানে n ইজ ইকুয়াল টু অণুর সংখ্যা, পরমাণু হলে পরমাণুর সংখ্যা হবে। আচ্ছা, তাহলে n সংখ্যা যদি আমরা এখান থেকে n পেয়ে যাই, যেহেতু আমাদের w আছে প্লাস mও আছে, আবার ওইখান থেকে n পেলে এখানে n এর মান বসাই দিলে আমরা আমাদের যে বড় হাতের n যেটা বলেছি অর্থাৎ অণুর সংখ্যা বের করতে সহজেই পারবো। তোমার যে কোনো নিয়মে করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আজ তাহলে এ পর্যন্তই। আমাদের পরের ক্লাসে আবার দেখা হবে। তবে একটু বলে দিই তোমাদের যে পরবর্তীতে আমি এই অধ্যায়টা ধারাবাহিকভাবে শেষ করে দেবো। তোমরা যদি আন্তরিকভাবে প্রথম থেকে আজকে প্রথম ক্লাস, এরপরে যদি ক্লাসগুলো রেগুলার করতে থাকো তাহলে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে এই অধ্যায় আমি শেষ করে দেবো। আশা করি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি করবে আর এতে উপকৃত হবে ইনশাল্লাহ। তাহলে আজকে তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে নিই, হোমওয়ার্ক দিয়েই শেষ করে দিই তোমাদের কাজটি। টোয়েন্টি গ্রাম HCl এর অণুর সংখ্যা নির্ণয় করো। এটি করবে, বুঝে করার চেষ্টা করবে, ইনশাল্লাহ তোমরা পারবে আশা করতেছি। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।